কলকাতায় পড়তে এসেছিস, এদিক ওদিক না গিয়ে একটা ভালো মানুষ হ। তখনকার দিনে একটা কথা ছিল, কলকাতায় এলে কলকাতার জল পেটে পড়লে ছেলে বিগড়ে যায়। তৃণমূল বা কংগ্রেস বা প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসের এই যে শিল্প বিরোধিতা, এইটা কিন্তু আমাদের মধ্যে দাগ কেটেছে। গেটের ভেতর থেকে স্লোগান দিতাম, বন্ধু হাল ছেড়ো না, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে শিল্পায়নের উপরে। এবং পরে হয়তো আমি রাজনীতিটা করতাম না, রাজনীতি পেছনে কিন্তু এখানেও তৃণমূলের হাত রয়েছে। ডানপন্থীতে একটা কোনো রাজনৈতিক নেতা তুমি দেখাও যে মানুষের কথার উপর দাঁড়িয়ে রাজনীতি করে সেই জায়গায় স্ট্যান্ড থাকছে। আমারও ক্রিটিসিজম হওয়া উচিত, আমারও সমালোচনা হওয়া উচিত, কিন্তু এমন একটা রাজনীতির পক্ষে আমি থাকবো না যে রাজনীতিতে শুধু চাটুকারিতা হবে। শুভেন্দু অধিকারী আমার নিজের জেলার নেতা, সফল রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 বার হারিয়েছেন, আমি তাকে কোনো অর্থে ছোট করছি না। লড়াই করে উঠে আসা ছেলে আমি, এই যে রাজনীতিতে তুমি রয়েছো বা যে আদর্শে তুমি রয়েছো, সেখানে তো লড়াই ছাড়া অন্য কোনো শব্দ নেই, কিন্তু আক্ষরিক অর্থে তোমার বেড়ে ওঠাও এই লড়াইয়ের উপর ভিত্তি করে। তুমি খুব কষ্ট করে পড়াশোনা করেছো, এই রাজনীতির পথ বাঁচলে কেন? না, এটার না বিষয়টা হচ্ছে, এটার জন্য সেন্ট পলস দায়ী। মানে সেন্ট পলসে অ্যাকচুয়ালি আমি তোমরা তো হস্টেল পাওনি, আমরা তো হস্টেল, হ্যাঁ আমরা তো আমাদের হোস্টেলটা উঠে গেছিল। সেন্ট পলসে আমি যখন প্রথম ভর্তি হই, আমার মিদনাপুর থেকে ছেলেমেয়েদের একটা ট্র্যাডিশন ছিল, বাবা আমাকে একটা ট্রাঙ্ক আর একটা মাদুর নিয়ে সবাই আমার স্ট্রিটে সেন্ট্রাল ক্যালকাটা বোর্ডিং এ আমাকে রেখে দিয়ে, বাবা তখন আমার স্ট্রিটে প্রচুর জল জমেছিল, বৃষ্টি হচ্ছিল, দিয়ে বাবা আমাকে রেখে দিয়ে বলেছিল, বাবু আমরা, আমার বাবা শিক্ষকতা করতেন, হেডমাস্টার ছিলেন, বলেছিলেন যে বাবু আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ, তুই কলকাতায় পড়তে এসেছিস, এদিক ওদিক না গিয়ে একটা ভালো মানুষ হ, আর নিজের জীবনটাকে নিজের মতন করে সুরক্ষিতভাবে গড়ে তোল। এদিক ওদিক মানে তখনকার দিনে একটা কথা ছিল, কলকাতায় এলে কলকাতার জল পেটে পড়লে ছেলে বিগড়ে যায়। তো এইটা, এবং আমি ছোটবেলা থেকে তবলা শিখতাম। সেন্ট পলসের প্রথম রাজনীতির মানে আমি প্রথম থেকে একটা চেতনা ছিল বামপন্থার, কিন্তু সেই অর্থে মানে বাবা একটা সময় এবিটিএ করতেন। আচ্ছা। এবং এবিটি এর সম্মেলন থেকে বাবা ফিরলে রাত্রিবেলা একটা মিষ্টির প্যাকেট আসবে, এইটার জন্য রাত্রে বসে থাকা। এলাকার কিছু মানুষজনকে দেখতাম যারা আমার পরিচিত স্যার ছিলেন, তারা বামপন্থী মানুষ ছিলেন, তো তার ফলে একটা সফট কর্নার বামপন্থার প্রতি ছিল। কিন্তু কলেজের রাজনীতির হাতে করি প্রথমে সেন্ট পলসের ক্যারেক্টার, বা অনেকের ক্ষেত্রে আমার সঙ্গে অনেকের এই অভিজ্ঞতা মিলবে, মানে কলকাতার ক্ষেত্রে যাদের একটু পয়সা আছে, দেখতে শুনতে ভালো, চকচকে গাড়ি আছে, বাইক আছে, সেন্ট পলসেও তাই, যাদের পয়সাওয়ালা বাড়ির তারাই হচ্ছে ডানপন্থী রাজনীতির দিকে যেত। মানে মূলত কংগ্রেস তৎকালীন, তারপর প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, তারপর তৃণমূল, একটু স্মার্ট ইংলিশে কথা বলা মেয়েরা, ছেলেরা, তারা একটু ডানপন্থার দিকে থাকতো। আর সেন্ট পলসে বামপন্থার দিকে জেলা থেকে আসা ছেলে মেয়েরা, বা বিশেষ করে সাউথ সেকশনের গ্রামীণ এলাকার মেয়ে, মিদনাপুরের মানে গ্রাম থেকে উঠে আসা হোস্টেল বা মেসে থাকার ছেলেমেয়েরা, তারা একটু থাকতো, কারণ লাইব্রেরি কনসেশন পাওয়া যেত, একটু ফিস কনসেশন পাওয়া যেত। ফ্রেশার্স সোশ্যালের ক্ষেত্রে গ্রামীণ ছেলেদের একটু অন্যান্য কলেজের মতো দমবন্ধ করা পরিবেশ নয়, ওটা খোলা মেলা। হ্যাঁ, একদম 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 এটা ছিল। তা আমি যেহেতু ছোটবেলা থেকে তবলা শিখতাম, ওখানে আমার পার্টির নেতা ছিলেন সপ্তর্ষি ঘোষ, আর তখন জিএস ছিল রাজশ্রী সাহা, সম্ভবত আমি ভুল করছি না, পরে রাজশ্রীরা তৃণমূল হয়ে গেছিল। তো একদিন ফ্রেশার্সে, সপ্তর্ষি হচ্ছে আমাদের জুনিয়র, মানে আমাদের পরের ব্যাচ। আমি যখন গ্র্যাজুয়েশনে, তখন সপ্তর্ষি 11-এ পড়ে। তো হঠাৎ করে এই ফ্রেশার্স, আমি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম, আমার এইচএস পিওর সায়েন্স ছিল। আচ্ছা। মাধ্যমিকে আমি আমার পটাশপুরে কিন্তু ইয়েতে থার্ড হওয়া, মানে জেলায় থার্ড হয়েছিল না, আমার ওই ব্লকে ফার্স্ট, ওই মহকুমার মধ্যে থার্ড। আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার আর কি। মানে তখন ওই 66 পেয়েছি, 83% নাম্বার, মাস্টারের ছেলে, স্কুলের ফার্স্ট বয়, ব্লকে ফার্স্ট হয়েছে। তো এইরকম। আর তখন এসএফআই আমাকে প্রথম পালপাড়া কলেজ আমার পটাশপুরে আমাকে ডেকে, যেহেতু আমি ব্লকে ফার্স্ট হয়েছিলাম, আমাকে পুরস্কার দিয়েছিল। আচ্ছা। তো সেটা একটা ভালো লাগা এসএফআইয়ের প্রতি, যে কেউ একটা পুরস্কার দিচ্ছে আমি ফার্স্ট হয়েছি বলে, এগুলো আছে আর কি। তো যাই হোক, এবার ইনফ্যাক্ট সেখান থেকে উঠে আসা আমার ইংলিশ, মানে পিওর সায়েন্স থেকে ইংলিশে আসা। তো ফ্রেশার্স সেন্ট পলসের ওই ঢোকার বাম দিকের বিল্ডিং, তো তমালিকা বলে আমার এক বান্ধবী, বাংলা ডিপার্টমেন্ট, ও গান করছে, হঠাৎ করে জিএস বলছে যে তবলা বাজাবে কে। তো আহাদ বলে একটা ছেলে বললো যে সৈকত তবলা বাজাতে জানে, যে আমি তবলা বাজালাম ওই ফ্রেশার্স ওয়েলকার তমালিকার সঙ্গে গানে। তো তারপর ইউনিয়ন রুম থেকে এসে জিএস ডেকে পাঠালো যে ছেলেটা কোথায়। ওখানে পার্টির এক নেতা ছিল আমাদের সংগ্রাম চ্যাটার্জি, সেও জানতো, সুভাষিস প্রধান, এদের অবদান রয়েছে, মানে আমার রাজনৈতিক হাতে করিতে এদের অবদান রয়েছে। সংগ্রাম দাস, সুভাষিস দা, এটা হচ্ছে আমাদের অভিভাবক। হ্যাঁ, এবং তারপর মিদনাপুরের ছেলে সংগ্রাম দাস, সুভাষিস দা, এরাও মিদনাপুর। ছেলেটা তবলা বাজায়, রাজশ্রী সাহার নজর, তখন তো একটু কলেজে থাকতো যে কোন ছেলেটাকে একটু তুলে আনা যায়, দিয়ে আমাকে ম্যাগাজিন সেক্রেটারি বানালো। প্রথম ম্যাগাজিন বের করলাম, ওয়াল ম্যাগাজিন, ফেলুদা এসে উদ্বোধন করবে, একটা উত্তেজনা, ফেলুদাকে কাছ থেকে দেখবো।
তারপর আমি তো প্র্যাকটিক্যালি পালিয়ে গেছিলাম সেনপসে, যেবারে আমি প্রেসিডেন্ট হলাম সেবারে আমি তো জন্ডিস হলো, শরীর খারাপ হলো, মধ্য কলকাতায় থাকলে জন্ডিস, ম্যালেরিয়া, ডেঙ্গু হবেই, দিয়ে বাড়ি চলে গেলাম, আমি কিছুতেই ভোটে দাঁড়াবো না। তো তারপর ওই আই কার্ড ফাই কার্ড নিয়ে জোর করে এক প্রকার বন্ধু বান্ধবদের দাঁড় করানো, তারপরে এক ভোটে জিতে আসা, তারপর প্রেসিডেন্ট হওয়া, তারপর থার্ড ইয়ারেও এক ভোটে জিতে আসা। তো তারপর একটা আবেগ উত্তেজনা, কিন্তু একটা পলিটিক্যাল ব্যাপার কিন্তু সেই সময় আমাদের মধ্যে ছিল। আমরা কিন্তু তখন শিল্পায়নের পক্ষে ছিলাম, এবং তখন তৃণমূল বা কংগ্রেস বা প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসের এই যে শিল্প বিরোধিতা, এইটা কিন্তু আমাদের মধ্যে দাগ কেটেছিল, এবং আমার মধ্যে তো কেটেছিল। এবং আমার মনে আছে একটা স্লোগান, সেন্ট পলসের এই গ্রিলের এপারে তৃণমূল ছাত্র পরিষদ বা তখন ওই সব কি আইএসএফ ফাইএসএফ কি সব করেছিল, মানে এই আইএসএফ না অন্য আইএসএফ, মানে মহাজোট হয়েছিল, মকসাল খ্যাকসালদের মহাজোট, মানে আমরা তখন বলতাম। তো একটা স্লোগান দিত যে নন্দীগ্রামের গণহত্যাকারী, কৃষক হত্যাকারী, এইসব স্লোগান। তো তখন আমরা ওই গেটের ভেতর থেকে স্লোগান দিতাম, বন্ধু হাল ছেড়ো না, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে শিল্পায়নের ভোরে। তো এই যে শিল্প হলে কাজ হবে, বেকারদের হাতে কলকারখানায় চাকরি হবে, বা শিল্প প্রয়োজন, এই যে ব্যাটেল অফ দ্য ইডিওলজির লড়াই বা ব্যাটেল অফ দ্য থিঙ্কিং, মানে এই যে চিন্তা ভাবনার লড়াই, উল্টো দিকের মানুষটা মানে রাজনৈতিক মতাদর্শটা শিল্পের বিরোধিতা করছে, এগ্রিকালচারের পক্ষে দাঁড়াচ্ছে, আর আমি একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, আমি মনে করছি শিল্প হওয়া প্রয়োজন, তাহলে একটা বেকারদের কাজের সুযোগ তৈরি হবে, এই ভাবনা চিন্তা, এবং অবশ্যই একটা আবেগ, একটা ইগো, সেখান থেকে রাজনীতির মধ্যে ঢোকা। এবং পরে হয়তো আমি রাজনীতিটা করতাম না, রাজনীতির পেছনে কিন্তু এখানেও তৃণমূলের হাত রয়েছে। 11 সালের পর আমি যখন এসএসসি পাস করলাম, ইনফ্যাক্ট আমি মাধ্যমিকে 83%, প্রাইমারিতে যখন ইন্টারভিউ দিলাম, তমলুকে যখন পূর্ব মেদিনীপুর জেলার 2009-এর প্রাইমারি 2012-তে গিয়ে হলো, ইন্টারভিউ রুমে গিয়ে আমাকে আমার বন্ধু বান্ধবরা বলছে, তুই ইন্টারভিউ দিতে এসেছিস, তুই তো কনফার্ম চাকরি পাবি। 30 নম্বরের পরীক্ষা ছিল, একাডেমিকে 10 নাম্বার ছিল, কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে দেখছি আমার ইন্টারভিউ টেবিলে একজন মাস্টারমশাই, একজন আবু সুফিয়ান, মানে তৃণমূলের যে নন্দীগ্রামের নেতা, আর একজন তৃণমূলের নেতা, পান খাচ্ছে, মুড়ি খাচ্ছে, কোনো একাডেমিকের প্রশ্ন নেই। রেজাল্ট মানে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা বেরোলো, দেখালাম 83% আমার নাম, মানে আমি রিটেনে বেশি নাম্বার, আর ইন্টারভিউতে 10-এর মধ্যে আমাকে দিয়ে দিয়েছে 3। আর যে পেয়েছে মাধ্যমিকে 62%, তাকে ইন্টারভিউতে দিয়েছে 10-এর 10। প্রাইমারির চাকরিতে প্যানেলের নাম হলো না। এসএসসি পাস করলাম, 236 র্যাঙ্ক হলো, বাড়িতে পাড়ায় মিষ্টি খাওয়ানো হয়ে গেল যে আমি স্কুল চয়েস করছি। ইনফ্যাক্ট আমার বাবা তখন হেডমাস্টার রয়েছেন পটাশপুর এলাকায়, আমি স্কুল ঠিক করছি কোন স্কুলে আমি ঢুকবো। 11-র পর পরিবর্তন হয়েছে, তৃণমূল, হ্যাঁ তৃণমূলের আক্রমণ আমাদের উপরে এসছে, সেই রাগটাও তৃণমূলের বিরোধিতা আমার মধ্যে ছিল, কিন্তু তারপরেও একটা একাডেমিকের মধ্যে ছিলাম, পড়াশোনার মধ্যে ছিলাম। এবং সেই সময় দাঁড়িয়ে যখন দেখলাম যে 236-232 র্যাঙ্ক করার পরেও একটা ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, আমি তার মধ্যে একজন, অথচ দেখছি 350-400 তাদের চাকরি হয়ে যাচ্ছে। অনশন করলাম সল্টলেকে 72 দিন, মেধা পাটেকারকে আনা হলো, বাবুল সুপ্রিয়কে আনা হলো, কলেজ স্ট্রিটের দীর্ঘদিনের অনশন, তার মধ্যে ইনভলভমেন্ট হওয়া, এবং বারে বারে মানে আসল যে নগ্ন চেহারা তৃণমূলের, সেইটা কোথাও না কোথাও মানে মগজে মননে প্রভাব ফেলেছে, তোমায় হন্ট করছিল একদম। এবং তারপর রাজনীতির একটা তো নেশা তৈরিই হয়, এবং স্বাভাবিকভাবে এটা আমাকে বরাবর মনে করাতো যে রাজনীতি আমি বিশ্বাস করব বা যে রাজনীতি করব, সেই রাজনীতিতে যাতে সমাজের জন্য কিছু করা যায়। দেখো চাকরি বাকরি প্রফেশনে আমি যারা আছে তাদের কাউকে ছোট করছি না, কিন্তু যারা আছেন তারা তো তাদের মতন করে সমাজকে সার্ভ করতে পারেন না সব ক্ষেত্রে, তারা নিজেদের প্রফেশনাল ওয়েতে সমাজকে সার্ভ করেন। কিন্তু এটা তো একমাত্র বামপন্থী মতাদর্শ, যে মতাদর্শ আমাকে শেখায় যে মানুষের কথাগুলোকে জোরালোভাবে তুলে ধরা। ডানপন্থীতে একটা কোনো রাজনৈতিক নেতা তুমি দেখাও যে মানুষের কথার উপর দাঁড়িয়ে রাজনীতি করে সেই জায়গায় স্ট্যান্ড থাকছে, সে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। 34 বছরে যে বামপন্থীরা সব ভালো করেছে এটা আমি মনে করি না। এটাই তো বামপন্থা, এটাই তো মার্ক্সবাদ, এটাই তো বিজ্ঞান, যে ডায়ালেক্ট থাকবে, দ্বন্দ্ব থাকবে, সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে। তোমার বামপন্থীদের কোনো চিন্তাভাবনার যদি কোনো ভুল থাকে, বামপন্থীদের যদি কোনো প্রয়োগের ক্ষেত্রে ভুল থাকে, নন্দীগ্রাম সিঙ্গুরে জমি নীতির প্রশ্নে আমাদের যে প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ছিল, সেটা বুদ্ধবাবুই স্বীকার করেছেন, এবং বহুবার পার্টি তার দলিলে বলেছে। বুদ্ধবাবু তো ঐতিহাসিকভাবে যে ভুলটাকে স্বীকার করে নিয়েছিলেন। এটাই তো একজন রাজনীতিবিদের প্রয়োজন, যে আমি 100% রাজনীতিতে সবটা সঠিক করতে পারবো এমনটা নয়, আমারও ক্রিটিসিজম হওয়া উচিত, আমারও সমালোচনা হওয়া উচিত। কিন্তু এমন একটা রাজনীতির পক্ষে আমি থাকবো না যে রাজনীতিতে শুধু চাটুকারিতা হবে, যে রাজনীতিতে শুধুমাত্র ব্যক্তি পুজো হবে, লুটের সাম্রাজ্য উঠবে, চোরেদের সিন্ডিকেট হবে, ধর্মের চাষ হবে, কাজের কথা হবে না, ভাতের কথা হবে না, রুটি রুজির কথা হবে না। এই রাজনীতির পক্ষে আমি কেন থাকবো? জমিদারদের একটা নতুন চেহারা তৈরি হবে, নেতার ছেলে নেতা হবে, মানে প্র্যাকটিক্যালি তো তাই হচ্ছে। পিসি ভাইপোর পরিবার, শুভেন্দু অধিকারী আমার নিজের জেলার নেতা, সফল রাজনীতিবিদ,
মমতা বন্দ্যোপাধ্যায়কে 2বার হারিয়েছেন, আমি তাকে কোনো অর্থে ছোট করছি না, কিন্তু একটা পরিবারে 3টে এমপি, একটা মন্ত্রী, একটা চেয়ারম্যান, মানে রাজনীতিটা তো কুক্ষিগত হচ্ছে। এই যে রাজনৈতিক ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক রাজনীতি, এখানেই করাপশানের জন্ম হয়। এই যে বাহুবলী রাজনীতি, এইখানেই করাপশান এলাকার সমাজ ডিস্টার্ব হয়। এইটার বাইরে বেরিয়ে একটা, আমি বরাবরই ছাত্র আন্দোলন থেকে বিশ্বাস করতাম যে একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক পরিবেশ থাকা প্রয়োজন। রাজনীতিটা একটা বিজ্ঞান, এই বিজ্ঞানে চর্চা করা প্রয়োজন, প্রোগ্রেসিভ আনা প্রয়োজন, সমাজের ভালোর জন্য ভাবনা চিন্তা প্রয়োজন। এবং আমি তখনও বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি যে আমি যে মতাদর্শে রাজনীতি করি, যে মতাদর্শে বিশ্বাস করি, সেই মতাদর্শটা বিজ্ঞান নির্ভর একটা মতাদর্শ। এবং যা কিছু প্রগতিশীল, যা কিছু উদার, যা কিছু সমাজের জন্য ভালো, যা কিছু আগামী প্রজন্মের জন্য ভালো, আমার রাজনীতি সেইটাকে প্রমোট করবে, বা আমার রাজনীতি সেই মতাদর্শটাকে মানে বড় করবে, গ্রুম করবে। বাংলাকে তো 77-এ ভূমি সংস্কার, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এসএসসি, প্রাইমারি, টেট, মহিলাদের ক্ষমতায়ন, একজন শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, গরিব প্রান্তিক মানুষের হাতে ক্ষমতা পৌঁছে দেওয়া পঞ্চায়েতের। আমার বাবার চাকরি একটা সময় ম্যানেজিং কমিটি থ্রু দিয়ে হয়েছে। বাবার কাছে তখনকার দিনে ম্যানেজিং কমিটিতে ডোনেশন করবার টাকা ছিল না, তো তৎকালীন বামপন্থী যে নেতারা ছিলেন তাদের সহযোগিতা থেকেছে। চাকরি বিক্রির যে প্রবণতা তৈরি হলো, বা মেধারকে রাস্তায় আলুঝিঙা পটলের মতন যেভাবে বেচে দেওয়া হলো, বা মানে আমি তোমাকে বলছি আমার দেশের যারা, মানে আমরা ছোটবেলা থেকে যাদের মানে মহাপুরুষ হিসেবে দেখে এসেছি, আইডলাইজড করেছি, মানে আমি বলছি আমরা বামপন্থী, মানে আমাদের সবটাই ওই লেনিন, স্টালিন, কার্ল মার্কসের মধ্যে নয়। আমরা রবীন্দ্র নজরুলের ভাবনা চিন্তার মধ্যেও বাঁচি, আমরা সুকান্ত ভগৎ সিং এর ভাবনাতেও বাঁচি। কিন্তু আজকের রাজনীতিতে যারা রবীন্দ্র নজরুল, সুকান্ত, ভগৎ সিং সব ভুলিয়ে দিয়ে সাভারকার, গোয়ালকার, শ্যামাপ্রসাদ এইগুলোকে আনতে চাইছে, যারা গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার রাজনীতিকে সামনে আনছে, সরি টু সে, আমি একজন শিক্ষিত ছেলে হিসেবে তো আমি গরুর দুধে সোনা খুঁজতে পারবো না। আমি একজন শিক্ষিত ছেলে হিসেবে মনে করি না, বিশ্বাস করি না যে ধর্মের রাজনীতিতে দেশ এগোতে পারে। আমি একজন শিক্ষিত ছেলে হিসেবে, বা অশিক্ষিত হলেও আমি এটুকু বুঝতে পারি, আমার কাছে সরকার রাজনীতি মানে একটা মিদনাপুরের প্রত্যন্ত গ্রামে বড় হয়ে ওঠা ছেলে হিসেবে আমার একটা ভালো রাস্তা, আমার একটা পঞ্চায়েতে স্বচ্ছ প্রশাসন, আমার একটা বন্যা প্রতিরোধে কেলেঘাই মাস্টার প্ল্যান, আমার এলাকার বিদ্যুতের ব্যবস্থা, আমার এলাকায় মানে একটা সুস্থ স্বাভাবিক শিক্ষার পরিবেশ, আমার এলাকায় একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা, এগুলোই নিডস। 34-এর সরকার যা পারেনি সেটা যদি তৃণমূলের সরকার এসে তাকে বেটার করতে পারত, তাহলে করাপশন ফ্রি গভর্নমেন্ট বা তৃণমূল যদি একটা ভালো বাংলা গড়ে তুলতে পারতো, তাহলে হয়তো একটা বড় অংশের মানুষ তার তৃণমূলের পক্ষে থাকতো। আজকে তৃণমূল উড়ে গেল কেন? তার কারণ তৃণমূল শুধু লুটেছে, করেছে কিছু না। আজকে বিজেপির পক্ষে এত মানুষ আছে, কালকে যদি বিজেপি এইভাবে ফর্মে চলতে থাকে, মানে আমি তো বামপন্থী বিরোধী কর্মী হিসেবে চাইবো যে বিজেপি এই লাইনেই থাকুক, যত তাড়াতাড়ি এই লাইনে আরো এগোতে থাকবে তত তাড়াতাড়ি ধ্বংস পতনটা তাড়াতাড়ি হবে, তাহলে মানুষ আবার এদেরকেও ছুড়ে ফেলে দেবে। স্বাভাবিকভাবে এই যে রাজনীতির মধ্যে আসা, এর জন্য মানে আমি ব্যক্তিগতভাবে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করছেন, আমি বলছি সমাজ, এই সমাজ, এই কলেজ ক্যাম্পাসের ছাত্র আন্দোলন, এই কলকাতার রাজপথ, এই 11-র পরবর্তীকালে এসএসসির করাপশান, সমাজের মধ্যে নেতাদের দাম্ভিক অহংকার, দলবাজি, তোলাবাজি, এবং সার্বিক যে রাজনৈতিক পরিবেশ, এইটাই আরও বেশি করে আমাকে বামপন্থার প্রতি আকৃষ্ট করেছে, এবং তার ফলেই সেই মতাদর্শে আমি এগিয়েছি। তুমি এসএফআই তোমার হাতে খড়ি, তুমি সিপিআই এলে কীভাবে? মানে আমি এটা বলতে চাইছি এই কারণে যে দেখো, বাংলার বুকে, অন্তত বাংলার বুকে, মানে সিপিআই এর তো বেশ কয়েক বছর সেই অর্থে মানে ইলেকটোরাল সাকসেস নেই সেই অ্যাঙ্গেলে ভাবলে, কিন্তু সিপিএম তো বাংলার বুকে তুলনায় বামেদের মধ্যে গরিষ্ঠ দল, ক্ষমতা বেশি, প্রচার আলোও বেশি। না এইটা না, মানে কলকাতায় থেকে এটা আমার ছোটবেলায় কিন্তু আমার বড় হয়ে ওঠা একটাই সিম্বল দেখে, সেটা কাস্তে ধানেসিস। এটা আমি প্রায় বলতাম। আচ্ছা, যে আমার বিধানসভা পটাশপুর এবং আমার লোকসভা ছিল পটাশপুর দীর্ঘদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে, এবং আমার জন্ম থেকে মাটির দেওয়ালে আমি দেখেছি কাস্তে ধানেসিস এই চিহ্নে ভোট দিই। তখন তো ওই ছবি টবি কিচ্ছু থাকতো না, বহু ক্ষেত্রে নামও থাকতো না ক্যান্ডিডেটের, শুধু থাকতো সিম্বল, মেহনতি মানুষের বাঁচার প্রতীক কাস্তে ধানেসিস, এইটা থাকতো, এই দেখে ভোট হতো। এবং আমি তোমাকে বলছি আমার ওই এলাকায়, মানে আমি সংসদীয় রাজনীতির উদাহরণ আনছি না, একের পর এক স্টলওয়ার্ড নেতা যাদের নাম আমি দেখেছি, আমার এলাকার এমএলএ, এমপি, আমার এলাকায় এমএলএ ছিলেন পঁচেটের রাজপরিবারের সন্তান, যে তার জমিদারি রাজপরিবারের সম্পত্তি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে রাজনীতি করেছেন, গরিব মানুষের অবিংশবাদী নেতা, আমার ওখানকার, কোনোদিন হারেননি।
আচ্ছা। কামাখ্যানন্দন দাস মাহাতো সম্ভবত 6 বার টানা এমএলএ, এরকম একটা ব্যাপার। এবং এমপি ছিলেন আমার মেদিনীপুর থেকে নারায়ণ চৌবে তো ছিলেনই, তার আগে ইন্দ্রজিৎ গুপ্ত, প্রবোধ পান্ডা, মানে স্টলওয়ার্ড সব নেতারা, গীতা মুখার্জি একটা সময় পাশের লোকসভা, মানে তুমি যদি দেখো আগের ঘাটাল মেদিনীপুর পাশাপাশি, এবং আমার ওই এলাকাটার দুটো সংযুক্তি কেলেঘাই নদীর এপার আর ওপার। পরবর্তীকালে ঘাটালের তখন পাঁশকুড়া ছিল, গীতা মুখার্জি ছিলেন, তো পটাশপুর এবং কাঁথিতেও তুমি যদি দেখো, কাঁথিতে একবারই জিতেছিল সিপিআই এর এমএলএ, মানে অধিকারী পরিবারকে হারিয়েছে, ওরা তো কংগ্রেসকে হারিয়েছিল। তো আমার ওই এলাকা কিন্তু সিপিআই, মানে যখন পার্টি ভাগ হয়, সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয়, তখনও কিন্তু গোটা রাজ্যের মধ্যে পার্টির মধ্যে তো মতাদর্শগত লড়াই হচ্ছে। মেজরিটি যে জেলাগুলোতে সিপিআই এর পক্ষে ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য মেদিনীপুর, আর গোটা রাজ্যে সিপিএম এর পক্ষে সংখ্যা বেশি হলো, মেদিনীপুরে কিন্তু সিপিআই এর পক্ষে সংখ্যাটা বেশি ছিল। এবং একমাত্র মেদিনীপুর, তখন অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে ঘাটাল সাব ডিভিশন সিপিএম এর নীতিগতভাবে সিপিএম এর পক্ষে বেশি পার্টি মেম্বার ছিলেন। তো তার ফলে আমার ওটা কিন্তু সিপিআই এর একটা গড় বলে পরিচিত, এবং বলা হতো মেদিনীপুর মানে সিপিআই এর দুর্গ। যেমন বিহারে বেগুসরাইকে লেনিনগ্রাদ বলা হতো, সিপিআই এর গড় বলা হতো মেদিনীপুরকে। এবং বহুদিন সিপিআই সিপিএম এর লড়াই হয়েছে, মতাদর্শগত লড়াই। সেই লড়াই কখনো কখনো বাহুবলের লড়াইতেও নেমে গেছে, শরিকি লড়াইতেও নেমে গেছে। আমার কলেজ রাজনীতিতে যখন আসি, আমার কলেজে আমি সেই অর্থে এই কালচার পাইনি। আমি মানে এআইএসএফ বা আমার তো বহুদিন এই ধারণা ছিল যে একটাই পার্টি এসএফআই, মানে বামফ্রন্টের মধ্যে যে বিভাগ হ্যানত্যান এগুলো আসেনি। এবং 11-র পর আমার একটা গ্যাপ হয়, মানে এসএফআই থেকে আসার পর, মানে আমি ওই এসএসসি সেই সময় আমার সঙ্গে আলাপ হয় মৌসুমী ঘোষ, এই 36-এর কাউন্সিলর ছিলেন, চঞ্চল ঘোষের মেয়ে, এখনো আমাদের পার্টির, এবারে মানিকতলায় ক্যান্ডিডেট ছিলেন মৌসুমীদি। আমি ওই এলাকায় রাজনীতি করার সুবাদে, মৌসুমীদি তখন রানিং কাউন্সিলর, তখন পার্থ মুখার্জি এআইএসএফ এর রাজ্য সম্পাদক ছিলেন, তার সঙ্গে আলাপ হয়। তখন আমাকে অনেকে বলে, তুমি পটাশপুরের ছেলে আর এখানে এসএফআই করতে, সিপিএম এর নেতা ছিলে, এখন রাজনীতি থেকে দূরে কেন, তুমি ইয়েতে এসো, সিপিআইতে এসো, এআইএসএফ এসো। তো তারপর আবার সিপিআই এর মধ্যে আমার ফিরে আসা। 11 থেকে 13 এই পিরিয়ডটা একটু আবার পার্টির মধ্যেও কিছু সমস্যা ছিল, এই অস্বীকার, মানে যখন তৃণমূলের হাতে মার খাচ্ছি, কলেজ ক্যাম্পাসে আমাদের কর্মীরা ঢুকতে পারছে না, তখন নেতৃত্বের শেল্টার, এখন বুঝি সেটা যে নেতৃত্বের শেল্টার দেওয়ার সুযোগ ছিল না, 34 বছর সরকার চলে যাবে, তখন রাগ হতো নেতাদের ওপর যে কর্মীরা মার খাচ্ছে, শেল্টার কেন দিতে পারছে না। সেই অভিমান থেকেও অনেকটা একাডেমিক লাইফে ফিরে গেছিলাম। তারপর আবার এই তৃণমূলের এই এসএসসি করাপশন আমাকে রাজপথে ফিরিয়ে আনলো। দেখো আমাদের না, এই আমার তুমি যা জিজ্ঞেস করলে, এই ঘটনাগুলো আমার মতন বহু কমরেডের জীবন। আমরা যারা এই মুহূর্তে বাম রাজনীতি করছি, আমাদের প্রত্যেকের হয়তো এইরকম ছোট ছোট এমন কিছু ঘটনা রয়েছে যেটা আরো বেশি বামপন্থার দিকে আমাদের ঠেলে দিয়েছে, আর প্রবল পরিমাণে তৃণমূলের বিরুদ্ধে রাগ তৈরি করেছে। এবং স্বাভাবিকভাবে এই জেনারেশনের, মানে আমার একার যে লড়াই আছে এমনটা নয়, মানে বহু কমরেড। আমি জানি চণ্ডীচরণ লেট বর্ধমানের একটা ছেলে, পিএইচডি হোল্ডার, ছেলেটা পৃথা বাবাকে হারিয়েছে, পৃথা। বা আমার জেলায় আমি জানি পরিতোষ পট্টনায়ক, মেধাবী ছাত্র, হলদিয়ার নেতা আমাদের, মানে সিপিএম এর দীর্ঘ লড়াই। পরিতোষ প্রতিষ্ঠিত বামপন্থী নেতা, এবং তার লড়াই রয়েছে বহু। আমি নাম, মানে একের পর এক নাম আছে, ইব্রাহিম আছে, ওদিকে সৌগত পণ্ডা আছে পশ্চিম মেদিনীপুর, মানে জেলার নদিয়ার সবুজ, এদের প্রত্যেকের স্যাক্রিফাইস রয়েছে, এরা প্রত্যেকেই মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। বা আমি ইনফ্যাক্ট বলছি, দীপশিতাদের মতন কোয়ালিটেটিভ মেয়ে, মানে যারা নিজের কেরিয়ারকে কম্প্রোমাইজ করেছে পলিটিক্সের জন্য, বা হোল টাইমার হয়েছে। কলতান দাশগুপ্তের একটা বড় ভূমিকা ছিল আমার ছাত্র আন্দোলনে, আমার নেতা ছিল। শতরূপের মতন ছেলে, অসাধারণ বাগ্মী, সেই সময় মানে আমাদের ছাত্র আন্দোলনের সমসাময়িক, আমরা একসঙ্গে ছাত্র আন্দোলন করেছি, এগুলো আমাদের কাছে প্রাইড মোমেন্ট। এবং একটা সময় এআইএসএফে আসার পর আমার অনেক সৌভাগ্য যে আমি দিল্লির সর্বভারতীয় ছাত্র আন্দোলন করতে গিয়ে আমার সতীর্থ হিসেবে কানাইয়াকে পেয়েছি। এবং কানাইয়ার প্রভাব আমার মধ্যে সিপিআইতে এআইএসএফে আসার পর প্রবলভাবে রয়েছে, এবং বহু নেতার রয়েছে। এই সিপিআইয়ের কলকাতা জেলার প্রবীর দেব, মধুচ্ছন্দা দেব, 92 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখনো কাউন্সিলর, তাদের প্রভাব পড়েছে। আমার এলাকায় যারা একের পর এক নেতা ছিলেন সিপিআই এর, তাদের যে অনাড়ম্বর জীবন, সবকিছু পার্টির জন্য আত্মত্যাগ করা, শীতলকরণ, মাখন নায়কের মতো নেতাদের পেয়েছে। আমার আগে ক্যান্ডিডেট ছিলেন পটাশপুরে, শিক্ষকতা করতেন আজীবন, রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা কেউ, মানে আজকালকার দিনে যে দিন ছুটছে, একটা লোকও তা কথা বলার আগে 10 বার ভাবতো যে এই লোকটা হেরে যাওয়া ক্যান্ডিডেট, তারপরে তার প্রতি সম্মান শ্রদ্ধা। তিনি ডাইনামিক নন, এখনকার দিনে তৃণমূল বিজেপির মতন লাখ লাখ টাকার ফাংশন করতে পারেন না, লাখ লাখ টাকার মদ মাংস খাওয়াতে পারেন না, কিন্তু শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। তো এই সব নেতাদের প্রভাব আছে।
আমার জেলায় সেই সময় পাঁশকুড়া চিত্তদাস ঠাকুর ছিলেন। আমি একাধিক নাম তোমায় বলতে পারি। আমি যে লাইনটা বলছিলাম যে বাম রাজনীতিতে এই মুহূর্তে এক ঝাঁক তরুণ প্রজন্ম রয়েছে যাদের প্রত্যেকেই স্যাক্রিফাইস রয়েছে। এই যে আরামবাগে একটি ছেলে এবারে লোকসভায় ক্যান্ডিডেট হয়েছে, বিপ্লব মিত্র। বিপ্লব রেকর্ড করে ফেলেছে সাপ ধরাতে। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে একটা ছেলে। আমি যখন শুনে অবাক হয়ে গেছি যে এটাই তো বামপন্থা। মানে শুধু মানে রাজনীতির কথা লুটে করে কমবে খাওয়ার কথা ভাববো না, আমি সমাজেরও প্রতি দায়বদ্ধ থাকবো। বিপ্লব সাপ ধরে, এটা তার মানে ভালো লাগা, সাপকে বাঁচায় যাতে সমাজের ইকোসিস্টেমটাকে নষ্ট না হয়। আমি চা বাগানের এমন একজন নেতাকে চিনি বাম রাজনীতি করে, যে গরিব মজদুর। কোন পার্টি আছে বলতো যার খানা করি নেই, গরিব মজদুর তাকে বিধানসভায় ক্যান্ডিডেট করবে? আমি তো একজন হোল টাইমার। পটাশপুরে তো আমার থেকে অনেক পয়সাওয়ালা নেতা, মানে সিপিএম এর অনেক পয়সাওয়ালা নেতা আছে। পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে, এটা বামপন্থাতেই সম্ভব। এই একটা কথা আছে, বামপন্থীতে তুমি সমাজের প্রান্তিক জায়গা থেকেও সামনের লাইনে আসতে পারো। তুমি মানে তোমার ওই পয়সা দিয়ে আমরা কেউ রাজনীতি করি না, মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমরা রাজনীতি করি। কিন্তু ডানপন্থী রাজনীতিতে টাকা দিয়ে টিকিট বিক্রি হয়, একটা সামান্য পঞ্চায়েতের টিকিট কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো আমার মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে। এবং আমি বহু কমরেডের নাম বলতে পারলাম না এই রাজ্যে, যারা এই 2021 বা 2024-এর নির্বাচন বা 2026-এর নির্বাচনে লড়াই করেছে। এমনকি শুধু বিধানসভা লোকসভা তো নয়, পঞ্চায়েতের বুথ স্তরে দিনের পর দিন মার খেয়েছে, বাড়িঘর পুড়ে গেছে, চাকরি বাকরি চলে গেছে, কেরিয়ার বরবাদ হয়ে গেছে। সুদীপ্ত গুপ্তর মারা যাওয়া আমার প্রথম এআইএসএফের মিছিলে হিস্টোরিক্যাল একটা মানে মেমোরি আমার। এই যে একটা পুষে থাকা রাগ, আনিস খান আমার প্রচারে গেছিল 21 পটাশপুরে, আমার সঙ্গে এআইএসএফ এর আমফানের ত্রাণ ডিস্ট্রিবিউশনে সুন্দরবনে গেছিল। এই পার্টি অফিসের সামনেই ও যখন আমফান থেকে ত্রাণ দিয়ে আমরা রাত্রিবেলা ফিরছি, আমি বললাম যেহেতু 200 টাকা দিয়ে যে দুপুরে খাওয়ার টাকাগুলো দে, মানে আমরা সব নিজেরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই টাকাটা যে পকেট থেকে দিতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল। খাওয়ার টাকা সংগঠন দেবে না, গাড়ি ভাড়ার টাকা সংগঠন দেবে। আনিসকে বললাম কি রে 200 টাকা দে, বলছি দাদা পরে দেবো, এখন 100 টাকা আছে, বাড়ি যেতে হয়। আনিস খানের খুন হয়ে যাওয়া আমার প্রচারে 4 দিন ছিল। আমার পার্টি অফিসে আমি ওকে কিচ্ছু দিতে পারিনি, একটা মাদুরে শুতে হয়েছিল। এই দুবেলা শুধু মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত খাওয়াতে পেরেছিলাম। এই বেশ কিছু মেমোরি, এগুলো মানে ওই যে ক্ষোভ থেকে রাগ, রাগ থেকে অভিমান, পুষে থাকা ক্ষোভ, রাগ, অভিমান যদি তোমার ভেতরে জ্বলন্ত একটা প্রতিবাদী সত্তাকে জন্ম দেয়। এখনও আমার মনে হয় যে সমাজকে বদলাতে গেলে, সমাজকে ভালো রাখতে গেলে, এই বাংলাকে, এই দেশকে, বা এই বিশ্বাস আমার মধ্যে রয়েছে যে পৃথিবীতে রাজনীতির মধ্যে যদি কোনো মতবাদ রাজনীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মতবাদ হয়, সেটা মার্ক্সবাদ। যদি কোনোদিন মার্ক্সবাদের আমি একটা অন্ধত্বের মধ্যে বাঁচি না, আর যদি কোনোদিন মনে হয় বা আমি দেখি যে মার্ক্সবাদের থেকেও কোনো ভালো মতবাদ আসছে, তাহলে অবশ্যই সেই মতবাদকে মানুষের ভাবা উচিত। কিন্তু গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার মতবাদ তো মার্ক্সবাদের থেকে বড় হতে পারে না। তাহলে পৃথিবীর 36টা দেশে মার্ক্সবাদী পতাকা উঠতো না, বা পৃথিবীর একটা বৃহত্তর জায়গায় বামপন্থার প্রতি মানুষের আকৃষ্ট হতো না। এই যে একের পর এক দেশে নতুন করে ভাবনা চিন্তা, একজন প্রস্টিটিউট সে বামপন্থী প্রতিনিধি হিসেবে জিতছে, একজন থার্ড জেন্ডার সে বামপন্থী রাজনৈতিক দলের নেত্রী হচ্ছে কিংবা নেতা হচ্ছে, বা একজন গরিব বিহারের গ্রামে কৃষক পরিবারের সন্তান সে ছাত্র নেতা হতে পারছে। কানাইয়া কুমার কে ছিল, কে সুযোগ দিল? একটা বেগুসরাইয়ের প্রান্তিক গ্রামের ছেলে উঠে এসে বেগুসরাই লোকসভার ক্যান্ডিডেট হলো, এখন সে কংগ্রেসে চলে গেছে। তো এই যে সুযোগ, প্রতিকূল চলে গেছে, প্রতিকূলকে তো আমাদের দলই সুযোগ দিয়েছিল। মীনাক্ষী মুখার্জি বর্ধমানে কুলটি থেকে একটা গ্রুপ সি স্টাফ, গ্রুপ ডি স্টাফ, সেখান থেকে এসে আজকে বিরোধী আন্দোলনের মুখ হয়েছে। শতরূপের মতন, শতরূপের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ফাইন্যান্সিয়ালি যতটা এস্টাবলিশ, সেখান থেকেও ডিক্লাস হচ্ছে, ডিক্লাস হয়ে গরিব মানুষের কথা বলছে। একদিকে একটা রাজনীতি বড় লোককে আরো বড় লোক করছে, বাবার পর ছেলেকে নেতা বানাচ্ছে, কোটি টাকার সম্পত্তিকে ব্যাংক ব্যালেন্সকে 10 গুণ বাড়াচ্ছে। আর একদিকে একটা কোটিপতি বাড়ির ছেলে সে নিজেকে ডিক্লাস করে গরিব মানুষের কথা বলছে, রাস্তায় মিটিং মিছিলে ঘামে হাঁটছে। এইটা তো বামপন্থা ডানপন্থার পার্থক্য। মানে আমি তোমাকে জ্ঞানের কথা বলছি না, দেখো মানে আমার এই সংক্ষিপ্ত ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার যে কথাগুলো, আমার থেকে অনেক পণ্ডিত মানুষ রয়েছেন যারা অনেক ভালো বামপন্থাকে বিশ্লেষণ করতে পারেন। সমাজের জন্য যা কিছু ভালো, সমাজের বিশ্লেষণ থাকবে, সমালোচনা থাকবে, ক্রিটিসিজম বা সমালোচনাগুলোকে গ্রহণ করে এগোনোর পথ, বা আমিত্বের রাজনীতির বাইরে, ব্যক্তিকেন্দ্রিকতার বাইরে, ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক ভাবনার বাইরে দাঁড়িয়ে যদি একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, উদার মনস্ক একটা মানে আমি বলছি তোমাকে ওপেনলি গ্রহণ করবার যদি একটা পরিসর থাকে, সেই পরিসরকে
বামপন্থা আরও বেশি এক্সপ্লোর করে এবং সেই কারণে বামপন্থার পক্ষে মানুষের আরও বেশি বেশি করে আসা উচিত।